করে সেগুলোকে হাত দিয়ে নাড়াবেন না বা ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হবে। আপনাদের কাছে যে মোবাইল ফোনগুলো আছে দয়া করে সেগুলো সাইলেন্ট করুন বা নিষ্ক্রিয় করুন, যাতে সেই মোবাইল ফোনের আওয়াজ আমাদের শিল্পীদের গানে এসে মনোসংযোগের ব্যাঘাত না ঘটায়। এবং আরো একটি ঘোষণা, এই নাটকটি সম্পূর্ণরূপে একটি রহস্যধর্মী নাটক। সেই রহস্য আমরা আপনাদের সামনে উদ্ঘাটন করবো, তার জন্য চাই আপনাদের সহযোগিতা। তাই মনোযোগ দিয়ে আপনারা নাটকটি শুনবেন এবং আমরা যাতে শোনাতে পার এই পরিবেশটা তৈরি করতে। নমস্কার, আমাদের ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। একদিন নাট্যক্ষেত্র হয়ে উঠেছিল তীর্থক্ষেত্র। সেই পরম প্রেমময় ঠাকুর শেষে রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে আপন আপন বড় স্নেহাশিস মাথায় নিয়ে মা রক্ষাকালী, বাবা গুরু শিব, জয়গঙ্গা মাতা, মা তারা, বাবা ব্রহ্মা ও সকল দেবদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী ও আয়োজক সংস্থার প্রত্যেক সদস্যবৃন্দকে মা কালী যাত্রা সংস্থার পক্ষ থেকে শুভ দীপাবলি হার্দিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আমার রক্তে তোমার সিঁদুর। নাট্য রচনা ও অভিনয় নাট্য নির্দেশনা কুমার গোপাল, মাস্টার উত্তম, মাস্টার কার্তিক ও কেসি রোমার, মাস্টার বিন্দু। পূর্ব সহযোগিতায় বিনয় কৃষ্ণ ঘোষ, বাংলা পরিবেশনা মহাকালী যাত্রা সংস্থা। শ্রেষ্ঠ ঘন সন্ধ্যা, শীতল সন্ধ্যা, বিলেন্তমা গায়িকা নায়িকা পল্লবী মুখার্জি, বিশিষ্ট চরিত্র অভিনেতা উদয় ঘোষ, অনুকুমার ঘোষ, শেখ নুরুল ইসলাম, সুকুমার মন্ডল, দুষ্টু মিষ্টি নায়িকা হাসির রাজা অমর দাস, সেই সঙ্গে যাত্রা জগতের গ্ল্যামার কুইন হাতপোষ নায়িকা নিত্যবসু এবং নাচে গানে একসাথে সুপারস্টার গায়ক নায়ক কুমার গোপাল। দর্শক ভগবান, সেই দর্শকের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি এসএস প্রোডাকশন প্রযোজিত মহাকালী যাত্রা সংস্থা পরিবেশিত চলতি মরশুমের রহস্য রোমাঞ্চ অ্যাকশনে ভরা এক মন ছুঁয়ে যাওয়ার গল্প। রাজপ্রাসাদে জন্ম আমার, জীবন কাটল অন্ধকারে, হঠাৎ উঠল ভোরের সূর্যে সুন্দরবনের মন্দিরে, চোখের পরে সূর্যে এলে নয়তো জীবন বেদনা বিধুর, শূন্য সুতি রাগিয়ে দিলাম আমার রক্তে তোমার সিঁদুর। মাত্র দুটো দিন সময় দিন স্যার, আমি কত দিচ্ছি এই কেসের ভয় সভা আমি করবোই করবো। আই এম ইয়োর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার। এটা দিল দেবেই তো একটা নয় দুটো নয়, পর পর তিনটে খুন। আই এম বলহরি ভেরি কনফিউজ। আমার এলাকায় খুন না 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 না, হাতে মাত্র দুটো দিন সময়, তার মধ্যে কেস মাফ করতে না পারলে বলহরি বলে আমার চাকরিটা মায়ের ভেবে যাবে। বলহরি আমি স্যার ওই দেখুন পকেটে মানি ব্যাগ ছেড়ে দেবো, মারবো যদি একজন। আমি বলছি আমার জ্বালায় আর তুই আমাকে মানি ব্যাগ দেখাচ্ছি। স্যার পেছনটা উঁচু হয়ে থাকলি আমি বুঝতে পারি ওখানে মানি ব্যাগ আছে। আজ ক্যারেক্টার পাইনি, তখনই হাতটা শ্বশুর করে ওঠে। ওটা শ্বশুরই বন্ধ কর। আমি যে খবরটা আনতে বলেছিলাম তার কি হলো? খবরটা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে, এখন পেট থেকে টেনে মুখ দিয়ে বার করতে হবে। বড় চাপ হয়ে যাবে স্যার, আজ ক্যারেক্টার মাইকি
10,000 টাকা না পেলে সেই খবরটা মন হয়ে মাটির সাথে মিশে যাবে স্যার। মাস মাইনে সব টাকাই তো তোর পকেটে চলে যাচ্ছে, বলি আমার চলবে কি করে? আমি খাবো কি? সেই ভালো এই রে ধর, এই মাস থেকে টাকা কতটা মুখ দিয়ে বার কর দেখি। শুনুন স্যার, আমার প্রতিবার গ্রুপের ছেলেকে চারিদিকে খবরটা আনার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। ভালো, তোর গোপন সূত্রে খবর পেলাম এই শহরে সিরিয়াল কিলাররা ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলছি কি, ভেবে দেখুন পর 3-3টে খুন হয়ে গেল। এই তো আমি কি শুনবেন আমার ফিরে এলো বলো? আজব ক্যারেক্টার ম্যান, আমার স্টোরম্যান হতে যাবে কোন দুঃখে? এ তো চাকু ম্যান, দেখছেন না পর 3টে খুন করেছে চাকু দিয়ে। ঠিকই বলেছিস, তবে যাই বলিস না তা তুমি কিন্তু খুব বাজে লোক। বড় লোক ব্যবসাদার বলকেই মারছে। আরে বাবা, তুই একটা ফুটপাতে করে থাকা ওই বিহারের মালগুলোকে মার, তাহলে তোর মধ্যে এত চাপ আসে না। আর আমিও একটা কিছু ভালো হরি বলে দেশটাকে ধামা চাপা দিতে পারি। আপনি যাই বলুন স্যার, আমার কাছে আমি তাহলে এখন আসি স্যার। ভবিষ্যতে দরকার পড়লে আবার দেখে পাঠাবেন। এই নটা মল্লিকের খবর মানে এখন নোট গ্যারান্টি পাঠাবে। আজব ক্যারেক্টার ম্যান, আসি স্যার। বলো হরি, কি দিন কাল বললো সিরিয়াল কিলার, কি স্বপ্ন না। এবার আমি কি করবো? এমনিতে সন্ধ্যার পর ভূতের ভয়ে আমার লেজে গোবরে না মানে বলো হরি প্যান্টে হয়ে যায়, তার মধ্যে আবার সিরিয়াল কিলার। ছেড়ে দেবো, ছেড়ে দেবো বলো হরি, পুলিশের চাকরি আমি ছেড়ে দেবো। ওরে নাটা, আমি তোদের সঙ্গে পকেট মারি করবো, তোমার চাকরি নেই বলো হরি। আবার নড়ে উঠেছে, না মানে কাঁপছে কাঁপছে, হ্যাঁ বাজছে, ছুটির ঘন্টা বাজছে। দেখি তো করে বাজাবে। হ্যালো স্যার, হ্যাঁ টাকা 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 কার ওকে ওকে স্যার ওকে 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 হয়ে গেল হয়ে গেল। রে তুই আমার কত বড় সর্বনাশ করে গেলি রে। তুলে তদন্ত করতে থানায় আসছে নতুন আইপিএস অফিসার। এবার কি হবে? আমার চাকরিটাও যেতে পারে, আমার ঘুষ খাওয়াও। তারপরে আমার যা হাল হবে মনোহরি, চরণ যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, আর থানায় আসছে নতুন আইপিএস হেলিকপ্টারে ঝুলে। ওরে ননি রে, তুই আমার সাড়ে সর্বনাশ করে গেলি রে। চি 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 রে ননি চি, চি 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 রে ননি চি রে চি রে চি, চি 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 রে ননি চি, চি 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 রে ননি চি রে চি রে চি। ওরে ননি, তুই মরে গিয়ে আমার মাথায় চাপলো শনি। দুরন্ত গতিতে ছুটতে ছুটতে মাথা আজও যাচ্ছে হাসপাতালে। ডাক্তারবাবুকে টাকা খাইয়েতে ডুববে কুয়াশা সিদ্ধ অপরাধ বোধের চাবুক প্রতিনিয়ত আমাকে বিদ্ধ করে। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি চলে আসি বত্তর জমায়ের থেকে। এই মদি আমাকে পৌঁছে দেয় শান্তির ঠিকানা। তোমার ঠিকানা কে বলে রে বাবা? এখনো পর্যন্ত তুমি মদ কিনে যাচ্ছ? কটা বাদে ঢুকাছে বাড়ি চলা বলছি বাবা। বাড়ি কোথায়? বাড়ি কার বাড়ি? ওরে শিবু, ওটা বাড়ি নয়, ওটা যে মায়া মমতা আর স্নেহ দিয়ে ঘেরা একটা পান্থশালা। আর সেই পান্থশালাকে বাঁচানোর জন্য 22 বছর আগে আমি একটা পরিবারকে নিজের হাতে শেষ করে দিয়েছি। বাবা তুই চলে যাবি, আমি যাব না। দেখছিস না, দেখছিস না আকাশের ওই এক খন্ড চাঁদটা আজ মধ্য গগনে ঝিঝি পোকার ডাক বেড়ে চলেছে। কান পেতে শোন শিবু, রোজ রাতের মতো আজও চাটুজ্জেদের বড় বাড়ির ভিতরের কাঁঠাল গাছটা থেকে তারও স্বরে চিৎকার করে ওঠে, কাল পেঁচা ফিরবে। বাচ্চা আজও ফিরে কাঠের দরজা ঠেলে ক্লান্ত অবসর
একটা কথা জিজ্ঞাসা করো বাবা, আমি আর রশ্মি তোমার সন্তান, তাহলে বাচ্চার উপর কেন তোমার এতটা? প্রত্যেকটা মানুষ বাচ্চাকে ভালোবাসে এবং সেলাম করে, কারণ সে আমাদের দেবতা। কোনো বাবা মার ভালোবাসার ভাগ আমি কোনো দেবতাকে দিতে পারবো না গো বাবা, আমি কোনো দেবতাকে দিতে পারবো না। আজ তোমাকে বলতেই হবে বাবা, বাচ্চার তোমার মধ্যে কি সম্পর্ক? কেন রোজ রাতে বাচ্চার জন্য এখানে বেশ অপেক্ষা করো? বলো বাবা, বলো কেন কেন কেন? আমার জানা নেই। তাহলে একটা পর মানুষের জন্য কেন তোমার এত টান? তুমি বলতে পারবে না, তাই তো? আচ্ছা বাবা, বাড়ি ফিরে এসে একটা দিনের জন্য কি জিজ্ঞাসা করে দেখেছ যে কটা চাল দিয়ে আমার কোন লক্ষ্মী ভাত ফুটিয়েছে, সেই ভাতে আমাদের 3টে পেট ভরেছে কিনা? সারাদিন শুধু বাচ্চা বাচ্চার বাচ্চা। মরে যেতে চাই গো বাবা, মরে যেতে চাই। এই দুর্বিষহ ভাবে জ্বালা আর যে সহ্য হয় না বাবা। নিজের ছোট বোনটাকে বাচ্চার চূড়াই থেকে মদ কিনতে আসা, ওই বাবুদের পেয়ালায় মদ খাতে দেখে ভুকটা আমার পেটে যায় গো বাবা। মনে হয় পিস কিনে রেখে আমরা তুই ভাই বোন মিলে শেষ হয়ে যা। আচ্ছা বাবা, মা মারা যাওয়ার পর কেন আমাদের দুই ভাই বোনকে তুমি গলা টিপে শেষ করে দাও? তাহলে তো তোমার রাস্তাটা পরিষ্কার হয়েছে গো বাবা। সরে গেলাম গো বাবা, সরে গেলাম। তোমার বাচ্চার পরলেখা থেকে চলে গিয়ে আজ থেকে আমি পাকাপাকি হাঁটবো গো বাবা, আমি পাকাপাকি হাঁটবো। শিবু শোন বাবা, শিবু শোন 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 বাবা, শোন। হেরে গেলে ভোলানাথ দস্তিদার, তুমি আজ হেরে গেলে। আজ তোমার সন্তান শিক্ষা তোমার মুখের উপর বাক্যবান চুড়ে চলে গেল। আর কত সহ্য করবে তুমি, কত সহ্য করতে হবে? আমাকে আমাকে যে আরো অনেক সহ্য করতে হবে। বাচ্চা বাচ্চা, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। এই দেখ তোর ভোলা কাকা এসেছে রে বাচ্চা, তোর ভোলা কাকা। ওই তো ঢিবির উপরে চাপা গাছের তলায় বাচ্চা শুয়ে আছে মনে হচ্ছে। নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে সীতারা হারিয়ে যাওয়া আপন বন্ধুর খুঁজছে। মদ খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। নিশাতুর চোখে মায়ের কথা ভেবে ভেবে সে বলছে, জানি না কোথায় পাই না খুঁজে আমি, জানি না কোথায় পাই না খুঁজে আমি, কেন তুমি চলে গেলে? আজ বুঝি বারে বারে এই জগৎ সংসারে, আজ বুঝি বারে বারে এই জগৎ সংসার, পাখি ছাড়া মাইলা জানি মিঠিরা পাগল তোমার পৃথিবীতে হয় না তুলনা।
হয়েছে। যা শুয়ে পড়বে, যা। ভোলা কাকা, ভোলা কাকা, আমার জীবনটাই সে অন্ধকারে ভরা গো ভোলা কাকা। ওই চাঁদটা একটু একটু করে ধ্রুবতারাটাকে পাশ কাটিয়ে হারিয়ে যাবে প্রভাস সূর্যের আলোর বিচ্ছুরণের আড়ালে। আমার একটা নতুন সকাল শুরু হবে। কর্মচারী দিয়ে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো চোলাই তৈরির কাজে। দিন গড়িয়ে সন্ধ্যা হবে, ভাটিখানায় আসর জমে উঠবে। তারপর আসবে আমার একটা নতুন রাত। পূর্ণিমা অমাবস্যা রাতের পর রাত কাটবে, তবু আমার চোখে রাত কাঁপে না ভোলা কাকা। আচ্ছা বলতে পারো, আমার চোখে রাত কাঁপে না কেন? তুই মন খাস না বাচ্চা, রে মদ খেয়ে খেয়ে তুই যে মরে যাবি। মরে যেতেই তো চাই গো ভোলা কাকা। মরতেই তো আমি চাই। মরণের উপরে গেলেই তো আমি আমার মায়ের দেখা পাবো। খবরদার বলছি, মরণের কথা তুই আমার কাছে বলবি না। কেন কেন এত দরদ আমার প্রতি? আমি বাদশা, এই বস্তির সবাই বাচ্চাকে সেলাম, তোকে সেলাম। দেবতা বলে দেবতা, আমি গিয়ে বলছিলাম আমি একটা পরিচয়হীন বেচম্বা, একটা জারদ। তোমার কি? মুখোশের আড়ালে সবাই দেবতাকে ঘেন্না করে, গো ঘেন্না। কিন্তু আমি যে তোকে ভালোবাসি রে বাচ্চা। তাহলে বলুন আমার মা কোথায়? কোথায় হারিয়ে গেছে আমার পরিবার পরিজনেরা? উত্তর দাও ভোলা কাকা, উত্তর দাও। তারা কোথায়? কথা তুই ভুলে যা বাচ্চা। হবে না, একদম আমাকে চলবে না। কি বললেন? ভুলে যাব? কিন্তু এই সমাজ, সমাজ তো আমাকে কোনোদিন ভুলতে দেবে না গো ভোলা কাকা। জানো, এই সমাজের কিছু কিছু মানুষ সব আমাকে দেখলে বলে আমি একটা পরিচয়হীন। আমার মায়ের নাম অন্যায়, আমার নাম অত্যাচার। সেই অন্যায় অত্যাচারের মাঝে জন্ম নিয়া আমি একটা পাপ। পাপ নয় বাচ্চা, তুই পাপ নয়। ভোলা কাকা, তুই কি করে ভুলে গেলি রে বাচ্চা? মোচা খাওয়া হিংস্র বাঘের মতো তোকে আমি অয়ন থেকে বাচ্চা তৈরি করেছি কি তুই হেরে যাবি বলে? ভোলা কাকা, কি করে ভুলে গেলি? আজ থেকে 22 বছর আগে তোর জীবনের দুঃস্বপ্নে রাতের কথা। সেই দুঃস্বপ্নের রাতের কথা এখনো পর্যন্ত বলতে পারিনি। ভোলা কাকা, পৃথিবীতে আমার মাও তো চেয়েছিল ভালো। এই পৃথিবীতে আরো 5টা সন্তানের মতো আমাকে মানুষ করতে, আমার সেই হারিয়ে যাওয়া দেবীটাকে মানুষ করতে, আমার সেই ছোট্ট ভাইটাকে মানুষের মতো মানুষ করতে। কিন্তু কেন পারলো না বলো না আমার মা? সত্যি ভাই বোনকে কেন মানুষ করতে পারলো না? আমি কিচ্ছু জানি না। হেরে গেলাম ভোলা কাকা, আজ আমি হেরে গেলাম। এই পৃথিবীতে যার মা বাবা থাকে না, তার কিচ্ছু থাকে না গো। তার চিরভাই গলার পথটা অন্ধকারে ঢাকা থাকে। তার জীবনটাই যে অন্ধকারে পড়ে যায় গো ভোলা কাকা, পড়ে যায়। जग से हारा नहीं मैं, खुद से हारा हुआ। एक दिन चमकूंगा लेकिन
আমার ছবিটা ঝুলছে। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় তখনই ছুটে যাই এই ফটোফ্রেমের সামনে, অশ্রু সিক্ত দু চোখে নত জানু হয়ে শুধু একটাই প্রশ্ন করি, কেন কেন তোমরা এইভাবে আমাদের গল্পটা শেষ করে দিলে মা? কেন কেন? কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। ঠিক তখনই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুধু একটা কথাই বলতে চাইবে, একটা কথাই বলতে চাই, মায়ের মমতা না পর্যন্ত নয়। যতবার আমার মনে উঠেছে তুফান, সময়ের বিবর্তনে চোখের জলে সুনামি হয়ে আছড়ে পড়েছে এই ঘোষাল বাড়ির আনাচে কানাচে। জানি রে জানি, কিন্তু খোকা বাবু, মা বাপ তো চিরকাল করে বাঁচে না রে। নিজের জীবনটারে নিজের মতো করে সাজাতে হয়। খোকা বাবু, বাগানে গাছটা তুই লাগাবি, তাতে ভ্রমর রাখি যদি পড়ার সংযোগ না তুলে ফুলটা কেমনে ফুটবে গো? কাঁদিস কেন? আরে তুই তো ভাঙা মানুষ আছিস রে। এ বেহায়া দুনিয়ায় মুখোশ পরে বহুরূপীতে নয়, চোখের জল মুখ কেন ভুলে গেলি? রাত পালে কালি যে 17ই ফাগুন, 17ই ফাগুন, 17ই ফাগুন কাল যে আমার দিদি বাড়ি, মানে তোর বোন দেবী দিদির বাড়ি করতে গেলুটা। দেখেছো কদমটা, দেখেছো? আমি একদম ভুলে গেছি। আচ্ছা কদমটা কি মানে সবকিছু রেডি আছে? রেডি মানে সব রেডি করে ফেলেছি। এক ফুল দিয়ে পরে এখানে সাজাইব, ঘরগুলো তার ছাদ ছাদ করিয়ে ফেলেছি। আমার দোকান থেকে কেক আসবে, আমি বাড়ির কাজের লোকগুলো না আনন্দে বেঁচে আছে, দেবী দিদি আসার কষ্ট চেয়ে। আমি সঞ্চারী রায়চৌধুরী, পেশায় একজন অ্যাডভোকেট, কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে, আমি সমাজসেবী। তা এখানে আগমনের কারণটা কি জানতে পারি? কারণ তো একটা অবশ্যই আছে, কারণ ছাড়া সঞ্চারী রায়চৌধুরী কারণ বাড়িতে আসে না। আচ্ছা, আমার অনুমান যদি খুব একটা ভুল না হয়ে থাকে, তাহলে কি আপনি ঘোষাল ইন্ডাস্ট্রি কর্ণধার মিস্টার মহিম ঘোষাল? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আমি সেই অধম মহিম ঘোষাল। এই উদম কেন বলছিস রে খোকা বাবু? তো তো মহান আছিস রে, মহান। এ ম্যাডাম, তুই কে আছিস আমি জানি না, তুমি একটা কুঠা দোকানি করিস। আমার এই খোকা বাবু না খুব ভাঙা মানুষ আছে রে। এই খোকা বাবু যদি কোনো ভুল করে শাস্তি আমাকে দিস ম্যাডাম। আমার এই চেপটা পড়া খোকা বাবু থেকে রয়ে, খোকা বাবু দাঁড়ান, শুনে যা। কথা আসলে কি জানেন তো, ছোট থেকে তো আমাকে সন্তানের চোখে দেখে এসেছে, তাই অপরিচিত কাউকে দেখলেই তার পার্থিব এসব কথা। তাকে আসার কারণটা কি জানতে পারি ম্যাডাম? শিওর, থ্যাঙ্কস এ লট মহিম বাবু। আমার অনেকগুলি সেবাশ্রমের মধ্যে এক এবং অন্যতম হলো হাসি খুশি অনাথ আশ্রম, যেখানে কিছু ছোট ছোট শিশুদের সাথে থাকে কিছু বৃদ্ধ মানুষও। সরকারি আর বেসরকারি অনুদানে তাদের প্রত্যেকটা দিন রঙে রঙে রঙিন করে তোলাই হলো আমার কাজ। তাই কাল যখন আমার আশ্রমের ফান্ডে আমরা 10 লক্ষ টাকা পেলাম, তখনই ঠিক করেছিলাম যে আপনার সাথে এসে একবার মিট করবো। তাই বাড়ি বয়ে এসে আপনাকে ধন্যবাদটা জানিয়ে গেলাম। ওয়ান্স এগেন থ্যাংক ইউ মহিম বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। বলবেন না ম্যাডাম, এইভাবে বলবেন না। দেখুন, এটা আমাদের কর্তব্য। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলে কিন্তু দেশের নাগরিক হওয়া যায় না। দেশের নাগরিক হতে গেলে কতগুলো নৈতিক কর্তব্য মেনে চলা প্রয়োজন। তাছাড়া মানুষজনের শুভেচ্ছায় এবং আমার স্বর্গীয় মা বাবার আশীর্বাদে আজ আমার কোনো কিছুই অভাব নেই। টাকা পয়সা সব এই শুধু। কি হলো, থেমে গেলেন কেন? সরি ম্যাডাম, সরি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসলে কি বলুন, আজ থেকে 22 বছর আগের একটা অ্যাক্সিডেন্ট। সে দেখেছ যে আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন, অথচ আপনাকে বসতেই বলিনি। এর সঙ্গে আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি জাস্ট আপনাকে এটাই জানাতে এসেছিলাম যে সর্বহারা মানুষের কল্যাণে আপনি নিজেকে যে মহান কর্মযজ্ঞে সঁপে দিয়েছেন, তার
জন্য আমি এবং আমরা আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। না না, এতটা মন আমি নয় সঞ্চরী দেবী, যা করা করেছেন ঈশ্বর, আমি তো নিমিত্ত মাত্র। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। সত্যি আপনার মতন মানুষ এ যুগে বড়ই বিরল। এসেছিলাম আপনাকে ধন্যবাদ। না না, আপনার মতন দেখতেও মানুষের পদধূলি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। প্লিজ এটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আজ তবে চলি, পরিচয় তো হয়েই রইল, নিশ্চয়ই কোনো না কোনোদিন আবার দেখা হবে। আসবে আসবে সঞ্চরী ম্যাডাম, আসবে। মানুষ যতবার বিপদে পড়বে, অসহায় হয়ে পড়বে, আর কেউ আসুক বা না আসুক, এই মহিন্দ্র স্যার কিন্তু ছুটে আসবেই, কারণ এটাই তো আমার জীবনের লক্ষ্য। চলবে রে খোকা বাবু, কাল যাবে দিদিরে একেবারে চমকাইয়া দিতে হবে। বাড়ি তো ফিরে যাবে দিদি, জানো 15 বছর আগে সেই ঘোষার বাড়ি বন্ধ না পায়। দেখো গজলদা, দেখো, এবার থেকে তোমার দেবী দিদি ঘরের চরণ প্রচারের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। তুমি তো মনে করি চলো তোমার দেবী দিদি কেমন দিদি, তার ঘরে তুমি ছাড়া বাকিরা সব নট চালাও। তা বললে কি হয় রে খোকা বাবু, বয়স হয়েছে, কতটাই চরণ ধরছে, সারাদিনের 2 কাপ চা আমি তোর ঘরটা ছাড়ন পোষণ ছাড়া কতটুকু এবার করতে পারি বল? শান্তি নেই গো গজলদা, আমার মনে শান্তি নেই। সত্যি তো কবেই শেষ নিশ্চিতাই পুড়ে ছাই হয়ে গেছে। সংসার সমুদ্রে নেই কোনো তল, আছে আছে শুধু বলরাশি গো গজলদা, শুধু বলরাশি। গোটা বাবু জানো গজলদা, জীবন যুদ্ধে আমি যে ক্ষতবিক্ষত গো গজলদা, ক্ষতবিক্ষত। আচ্ছা আচ্ছা গজলদা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বোনটাকে কে দেখবে? তোমার দেবী দিদিকে কে দেখবে গজলদা? কে দেখবে? গোটা বাবু। একটা নতুন গল্প শোনাতে, মায়ানগরের গল্প, এমন গল্প যে মায়া সকলের বুঝে থাকে। সেই মায়ানগরে ছিল এক রাজকুমার, তার নাম বাচ্চা। তারপর একদিন এই নগরে এলো এক রানী, তার নাম রশ্মি, রশ্মি দোস্তি দা। এই কি নাটা, তুই আবার আমার পিছু নিয়েছিস? আজব ক্যারেক্টার ভাই, আমি এত করে বলছি তবু আমায় বিয়ে করছিস না। সেই পড়ে আছিস নাম পরিচয়হীন বেজম্মা বাচ্চার জন্য। এই নাটা, মুখ সামনে কথা বলবি। বাচ্চার ব্যাপারে যদি একটাও বাজে কথা বলেছিস না, তোর জীব আমি টেনে ছিঁড়ে নেবো, জানো? এতদিন অনেক অপমান করেছি, সব সারি মুখ বুঝে সহ্য করেছি। আর নয় কি আছে বাচ্চার মধ্যে যে আমার মধ্যে নেই? কি এমন দেখলি বাচ্চার ভিতর? একটা আগুন, একটা জ্বলন্ত আগুন। সে আগুনে পুড়ে তোদেরকে ছাই করে দেবে। বাচ্চা একটা দুরন্ত কাল বৈশাখী। বাচ্চা তোদের মতন জানোয়ারদের কাছে না একটা অকাল মৃত্যুর পরোয়ানা। ভালো চাইছিস তো এখান থেকে কেটে পড়, তা না হলে তা না হলে কি হবে? তোর বাচ্চা এসে আমার হাত থেকে তোকে বাঁচাবে? তাহলে হয়ে যাক, দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়। ছাড়, ছাড়, আমি তো বোতলের ছিপিটা খুলেছি, তারপরে তোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর শরীর থেকে আমি একটা একটা করে তোর সব মধু চড়াই চড়াই চড়াই। অস্ত্রের সামনে দিলে অস্ত্রের যন্ত্র যায়, তাই দুলি যন্ত্র অস্ত্রটাকে সারিয়ে রাখতে হয়। তাই চলে যাও সেই অস্ত্রটাকে রক্তে রঙে রাঙাতে। আমাকে ভয় দেখাচ্ছিস? ভয়? আমার নাম নাটা মল্লিক, মা কালী দিব্যি। আমার কাজে বাধা দিতে এলে তোর ঝটকা সিগন্যাল আমি একেবারে ডাউন করে দেবো। তাই নাকি?
এটা বললেই তো জানতাম সারা পুরুষ মানুষ কবে থেকে হিজড়া হয়ে গেলে সারা মায়ের দুধ খেয়ে থাকলে আমার সঙ্গে লড়ে থাকা কুত্তা কথা দু জিনিস পছন্দ করে না, মেয়ে মানুষের চোখের জল আর তাদের অসম্মান। কোথায় দিয়ে গোল করেছিস না? প্রথমত রসুলের গায়ে হাত দিয়ে ওকে কুটু কথা শুনিয়েছিস, দ্বিতীয়ত ওর চোখের জল ফেলেছিস, বাচ্চা না পছন্দ দুটোই তুই করে করেছিস। তাহলে তোর কথা বলার ষড়যন্ত্রটাকে চলার চিরদিনের মতো আমি স্তব্ধ করে দিতে পারি। ভালো করলি না, আমার গায়ে হাত তুলে তুই কিন্তু ঠিক করলি না, মাসুল তোকে দিতে হবে। মাসুল আমি দেবো না, সারা কুত্তা তুই দিবি। তুই এখনই ক্ষমা চাইবি, নাহলে সারা মেরে তোর ভুল পিকচারটি আমি গায়েব করবো। শরীরে আমি এতগুলো টুকরো করবো, রাস্তার এই কুত্তাগুলো তোকে ভাববে কোনটা তোর সিনা, কোনটা তোর লেগ। সারা ক্ষমতা আমাকে তুই এখানে যেন খেলাটা শেষ হয়, নাহলে সারা মেয়ে যে রাস্তার মোড়ে তোকে আমি ফেলে রাখবো। সালাদকে উঠে বলবে গেলানো একেই বলে চল এখান থেকে ফাট। বললি না হিসাবটা দূরে রইল অনেকদিন, কথাটা মাথায় রাখি। বাচ্চা বাচ্চা তুই যদি ঠিক ঠিক না আসবি তো না আমাকে কেন বসতে ছেড়ে বাইরে গেছিলি? তুই জানিস না ওনারা বলেছিলি চোখের মতো তোর পেছনে লেগেছে, যখন তখন তোর একটা ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ বসতে ছেড়ে কেন বাইরে বেরিয়েছিলি বল? ওরা পেটটা চালাইলে বাচ্চা রোশনি, এই রোশনি, দাদাটা তো বেকার, বাপটা দিন রাত তোর থেকে মদ গিলে পড়ে রয়েছে। রোজ সন্ধ্যেবেলায় তোর থেকে কাজ করার পর যে কটা টাকা তুই আমায় দিয়ে তার দেখি সংসার চলে রে বাচ্চা, রোশনি। চলে না। তাই তো নিজের হাতে মাটির বোতল তৈরি করে তাতে খড়ি মাটির রং লাগিয়ে আমি এই বাজারে বিক্রি করতে এসেছিলাম। রোশনি। আর তখনই দাদা আমাকে এই রোশনি, চুপ চুপ চুপ, একদম কাঁদবি না। চল চল আমার সঙ্গে বাড়ি চল। আমি যাবো না বাচ্চা, তুই যাবো। রশ্মি, এরামলে কিন্তু একটা জানোয়ার, এরপরও যত পিছু নেবে না, এরপরও যত ক্ষতি করতে চাইবে না, এর গ্যারান্টি কে দেবে? বাচ্চা রাস্তার ধারে গজে ওঠা পার্টেনিয়ান গাছগুলো তুই দেখেছিস? সেই গাছগুলোতে লোকে কি করে বলতো? সেই গাছগুলোতে লোকে পেচ্ছাপ করে চলে যায়। ঠিক আমরা হলাম এই বস্তির বুকে গজে ওঠে কিছু ফেভারিস পার্টেনিয়ান। রোজ সন্ধ্যেবেলায় যখন চোখ থেকে বাবুদের পেয়ালায় মদ ঢেলে দিই না, তখন প্রত্যেকটা পুরুষের নজর কোথায় থাকে জানিস? আমার এই শরীরটার উপর, আমার এই শরীরটার উপর। প্রাণ করে না আমি লজ্জাটাকে থাকার চেষ্টা করি রে বাচ্চা, পারি না। ওই হিংস্র দৃষ্টিগুলো প্রত্যেক মুহূর্তে আমাকে গিলে খেতে আসে। তখন আমার নিজের প্রতি খুব ঘেন্না হয় রে বাচ্চা, ঘেন্না হয়, ঘেন্না। খাবে রে বাচ্চা, খাবে। ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে মুরগিগুলোকে যেমন আগুনে পুড়িয়ে কাবাব করে খায়, ঠিক রশ্মির মতন জীবন্ত লাশগুলোকে তারা তাদের কামনার আগুনে পুড়িয়ে একদিন উল্লাস করে খাবে রে বাচ্চা। উল্লাস করে খাবে, উল্লাস করে খাবে। না 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 না, রশ্মি, রশ্মি কোন যন্ত্রণার কথা আমাকে বলে গেল? সারা বস্তিতে থাকি বলে আমরা কি মানুষ হয়? রশ্মির মতো মেয়ের একটা চোরাই ছেলে আমার সামনে বলুন, এখানে বাপ মাকে ছেড়ে আনবে না। বড় হই তোর এত বড় সাহস যে তুই এই চরণকান্তি চক্রধরের হাতি উর্দির কলমে হাত দিস? দেখাচ্ছি মজা। You are under arrest. একটু আগে ওই নেতামল্লিককে যেভাবে মেরেছে, কথা কাটতে
পশ্চিমবঙ্গে এমন কোন জেলখানা তৈরি করে রাখতে পেরেছে বাচ্চাকে আটকে রাখবে? আমার সাথে তুই একটু করে কথা বলছিস বড় হরি। আমি আপনি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু তুমি থেকে তুই নামলো কে? ঘটে তোর বুদ্ধি নেই? আমাকে যে অ্যারেস্ট করবি তার প্রমাণ আছে কি তোর কাছে? প্রমাণ দেবে ডাক্তার, প্রমাণ দেবে নাটা মল্লিকের প্রমাণ হয় যে সারা নাডা মল্লিকে আমি গেলিয়েছি ওই সপ্ত সাহসীর মতো হাত দুটো দিয়ে রশ্রী নামের ভুলটাকে ছিঁড়তে চেয়েছিল ওই কুত্তার বাচ্চাটাকে। বাচ্চা দুটো জিনিস পছন্দ করে না, মেয়ে মানুষের চোখে জল আর না সম্মান। দুটো ভুলি করে ফেলেছিল ওই নাটা, দেখো তখন আমি হালকা করে পালিশ করে দিয়েছি। টুকরো ছেলে তুই মাছ ধরবেন তো জল ঘোলা করে ধরবেন। মাছের কথা মনে পড়লো, বুঝলে ভাইয়া, গিন্নি 2 কিলো জ্যান্ত কাঁকড়া নিয়ে যেতে বলেছে। বলো হরি, সকাল থেকে কোনো আমদানি নেই, ওই মন্ত্রী মহলের থেকে ফ্রিতে সবজি বাজারটা করে নিয়েছি। বলো হরি, এবার কাতলার টাকাটা যদি তুমি যা বাবা, আমি আবার হঠাৎ আপনাকে টাকা দিতে যাবো কেন? এটা দিয়ে রে। আরে বাবা, তুমি টাকাটা দেবে আর আমি তোমার নামে করা এফআইআরের কথাটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো। বলে হরি, ও তাই? হ্যাঁ তাই, আমি তাড়াতাড়ি করো ভাই, বেশি দেরি হলে দিল্লি আমার কাপড়ের বদলে আমারই নেজামুড়ো আলাদা করে দেবে। তারপর রাস্তা দিয়ে ছুটতে হবে আমার স্টেশনের দিকে। ওমা শুনুনি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট শুনবে এখন টাকাটা দাও তো ভাইয়া। তাহলে নিন বড়বাবু, কিন্তু বড়বাবু আমার এফআইআরটা ছিঁড়ে দেবো। বলো হরি, ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো। নিন। হ্যাঁ দাও, দাও, দাও। আরে আরে ছোঁয়াছুঁয়ি করে না। আরে বাহ, চমৎকার! এটাই বর্তমান নগ্ন সমাজের ভগ্ন চিত্র। সততা বস্তা বন্দী শিক্ষা বইয়ের পাতায়, মনুষ্যত্ব বন্দী কারাগারে আর আদর্শ কাঠ করার। আর এরকম কিছু কারাপ্টেবল পুলিশ অফিসাররা বন্দী টাকার মায়ায় সামান্য কিছু টাকার জন্য সুহাগ পেতে ভিক্ষে চাইছে। অসংস্থ মোটা টুপিটা পড়ে আছে পথের ধুলোয়, অথচ এই টুপিটাই মাথায় নিয়ে তিরঙ্গার সামনে দাঁড়িয়ে বীর বিক্রমে বলেছিল সত্যমেব জয়তে। সত্য আর চোখের সামনে এ দৃশ্য দেখার পর হাততালি না দিয়ে থাকতে পারলাম না। বাহ, চমৎকার! আমি একজন অতি সাধারণ ভারতীয় নাগরিক। আচ্ছা, আপনি তো এখানকার এলাকার থানার বড়বাবু, তা আপনার এলাকায় 6টা তাজা প্রাণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 2 ঘন্টা পেরিয়ে গেল, আপনি ঠিক কতবার ইনভেস্টিগেশন করেছেন? বলো হরি, আপনি কি আমাকে ডিউটি শেখাতে এসেছেন? ঠিক তাই, আপনার ডিউটিটা আপনি ঠিক মতন পালন করতে পারেননি। অ্যাক্সিডেন্টের পর যাদেরকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে তাদের পরিবারকে খবর পাঠিয়েছেন। ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়েছে, তাকে ধরার জন্য ফোর্স পাঠিয়েছেন। অ্যাক্সিডেন্টের পর রাস্তায় জ্যাম হয়ে পড়েছিল, পথ চলতে সাধারণ মানুষ নানা বিপদের সম্মুখীন হয়েছে। এই সব কিছুর জন্য আপনি ঠিক কি কি স্টেপ নিয়েছেন মিস্টার চরণ কান্তি চাকলাদার? না বাবা, এখান থেকে কেটে পড়াই ভালো। এ জানি হাল কাটতে গিয়ে আবার কুলিং না বেরিয়ে পড়ে। বাবা বাচ্চা, আমি আসি। হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা না থাক, ওটা আমি ঠিক জেনে যাবো। সঙ্গে কামটাও, আমার নাম চরণ কান্তি চাকলাদার। বড় হরি, সত্যি ঢুকে সত্যি বার করে আনাটাই আমার পেশা। তাই আপনার কথা মতন চলবেন আমি স্পট ভিজিটে। হ্যাঁ, আপনার একটা কথা যদি মিথ্যে হয় তাহলে তাহলে কি করবেন? বুঝিয়ে দেব। বলো হরি, এই চাকলাদার কি লজ্জা করছে না একটা মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে সস্তা ভাষায় কথা বলতে? বাংলায় বলুন না, সেটা বেশ আমি ভালো বুঝি। তাছাড়া বাংলায় খাবেন, বাংলায় থাকবেন, বাংলায় গালাগালি দিতে লজ্জা কিসের ম্যাডাম? আপনি জানেন এই বস্তির কতগুলো বাড়িতে আজ হাড়ি ছাড়েনি? হোটেলের বাসি ফ্যান বাড়িতে ফুটিয়ে খেয়ে কত বাচ্চা স্কুলে পড়তে গেছে। খবরে কাগজ খুললে এরকম খবর অনেক দেখতে পাবেন ম্যাডাম। সেগুলোকে ভালো করে আমি নিজের চোখ দিয়ে দেখি, তাদের পাশে থেকে অনুভব করি। যান ম্যাডাম, যান,
গরিবের প্রতি দরদ দেখাতে সে খবর কাগজের হেডলাইন হতে চাইবেন না। আপনার মতো এরকম অনেকে এসেছিল, তারপর তারা যে যার ল্যাচ ঘুটে চলে গেছে, যত সব আনি খেতা। নিজেকে আপনি সেফ থেকে ভাবতে পারেন, কিন্তু আমি ভাবছি না। ছোট তাজা পান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি আমাকে ইতিহাসের বর্ণনা দিচ্ছেন। নিজের একটা কিছু করবেনই না, অন্তত যে শিক্ষার আলো অন্ধকার গর্ভে গিয়ে প্রবেশ করতে চাইছে তাকে অন্তত নীতিহীনতার পাঁচিল তুলে আটকাতে চাইবেন না। হাত সময়টা কম, না হলে নারী সম্মানের চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম। তাই নাকি? আপনার সঙ্গে সেদিন দেখা হবে, সেদিন এই বাচ্চাকে জিনিস আপনাকে আমি বুঝিয়ে দেবো। বাচ্চাদের ফিনিশিং টাচ দিয়ে হাসপাতালে অ্যাডমিট করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। প্রথম সাক্ষাৎটা ভালো হলো না বাচ্চা বাবু, দ্বিতীয় সাক্ষাৎটা তাহলে হাসপাতালেই হবে। আমার damn sure দ্বিতীয় সাক্ষাৎটা হবে সোজা মর্গে। Just keep your limit set. খবর পেয়ে আমি হন্তদন্ত ছুটলাম হসপিটালে। সেখানে আমার ফোনটাকে দেখতে পেলাম না। ঈশ্বর, ঈশ্বর কোথায় গেলে আমার ফোনটাকে আমি ফিরে পাবো? তুমি বলেন না। পেলেন না খোকা বাবু, দেবীদিকে কোনো মন্দিরের মন্দিরে যে সারাদিন উপস্থ করে দেবী দিদির জন্য পুজোটা দিলেন, যাতে সাজের আগে দেবী দিদি ঘর থেকে ফিরে আসে। সাজ পেরিয়ে সন্ধ্যে 7টা বাজল, দেবী দিদি ফিরল না। তুমি আমাদের জন্য উপোস করে মন্দিরে পুজো দিতে গিয়েছিলে। কেন দেবে না রে খোকা বাবু, কেন দেবে না? বাউরি বলে আমাকে কোনো অপমান করিস নাই, ছোট করে দেখিস নাই। জন্ম হলে আপনার শরীরটা ছিঁড়ে দিলে পাশে বসে খাই, হাত পাটা মালিশ করে দিচ্ছি। সেই তোর জন্য দেবীদের জন্য এতটুকু করবো ভাই। দেখিস দেখিস খোকা বাবু, দেবী ফিরা ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন। আমার বউ দেবী অনেকদিন পর আজ এই বাড়িতে ফিরে আসবে। আনন্দে গর্বে আমার মুখটা ভরে যাচ্ছে, কারণ সে আইপিএস পরীক্ষায় সে প্রথম হয়েছে। সে আজকে দাদা, আমি কিন্তু দেবীর সাথে কথা বলবো না। আমি কিন্তু তার উপর প্রচন্ড রেগে আছি। থাকবো না, আমি এ বাড়িতে থাকবো না। তার উপর অভিমান করে এই বাড়ি ছেড়ে আমি বহু দূরে চলে যাবো। এই জন্যই তো কাদনদা তোর উপরে না ভীষণ 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 রাগ করেছে। তাহলে তো কাদুন্দা রাগ আমাকেই ভাঙাতে হবে। ও কাদুন্দা, কাদুন্দা গো, শোনো না, ওই দেখো আবার রাগ করে সরে যায়। শোনো না, এবারকার মতন করে দাও প্লিজ, আর কখনো হবে না। শোনো, তোমার জন্য একটা সুন্দর ধুতি আর পাঞ্জাবি এনেছি। সামনের সপ্তাহে বাড়িতে সত্যনারায়ণ পুজো রাখছি। পুজোর সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, আর আমি সারা বাড়ি আলপনা দেবো। তারপর ছোটবেলার মতো নতুন জামা কাপড় পরে তোমার সঙ্গে বসে অঞ্জলি দেবো। কি ভাবলে কাদুন্দা, বড় শহরে গিয়ে আমি তোমায় ভুলে গেছি, তাই তো? আচ্ছা, খুব হয়েছে, খুব হয়েছে। এই কাদন্দার কাছে ওই কাটুনি তো গাইতে হবে। এদের বেলা রোজ তো ফোন করে দাদার সঙ্গে গল্পটা হতো, তাই তখন এই কাদন্দার কথা তো মনে তো পড়ে নাই। মনেছে, মনে পড়েনি? তোমার সব খবর দাদা ভাইয়ের কাছ থেকে নিয়েছি। ও কাদুন্দা, সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। তোমার হাতের এক কাপ স্পেশাল চা না খেলে এই শরীরটা ঠিক হবে না। এক কাপ চা করে দাও প্লিজ। শোন না খোকা বাবু, শোন। কোথায় কোথায় দেবীগিরিটা আমার ইঞ্জিনিটা বলছে শহরে যে একেবারে নেম শব্দ বলে গেছে দেখি। ঠিক বলেছো। আমার হাতে এই স্পেশাল চায়ের কথাটা মনে লাগাই। আমি চললাম চট করে দেবীগিরির জন্য স্পেশাল চা তো বানাতে। মানুষটা যে একই রকম আছে
আছে বল দাদা ভাই। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আচ্ছা দেব, এবার বলতো তুই বাড়ি ফিরে আসতে এত দেরি করলি কেন? আরে বাবা ট্রেন তো রাইট টাইমে এসেছিল। আরে বাবা অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি হন্তদন্ত ছুটলাম হসপিটালে। আরে বাবা সেখানে তো তোকে দেখতে পেলাম না। দেখ দাদা ভাই, 15 বছর পরে বাড়িতে এসেছি, তাই নিজের শহরটাকে ভালো করে দেখবো না, তাই তো তোকে গাড়ি পাঠাতে বারণ করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোর তো গাড়ি ভাড়া করে আসার কথা ছিল। কাছে ঢাকা পৃথিবীটার মধ্যে থেকে আমি আমার নিজের শহরটাকে দেখতে চাইনি রে দাদা ভাই, তাই তো পায়ে হেঁটে ঘুরছিলাম। জানিস দাদা ভাই, আমাদের শহরটা না সেই একই রকম আছে। শহরে শুধু নিত্য নতুন কিছু বিল্ডিং হয়েছে আর রাস্তায় নেমেছে কিছু নিত্য নতুন যানবাহন, মানুষগুলো সব একই রকম আছে। জানিস দাদা ভাই, ডাস্টবিন থেকে পচা নোংরা গন্ধ খাবারগুলো কুড়িয়ে নিয়ে আজও আমি একটা পাগল ব্যক্তিকে দেখেছি। ফুটপাতের ধারে শুয়ে থাকা অর্ধলঙ্গ যাযাবরের দল, বাচ্চা 5 বছরের একটা বাচ্চা মেয়ে বাটি হাতে ভিক্ষে করতে গিয়ে বড়লোক বাবুদের লাঠির আঘাতে ছিটকে পড়ে যেতে আমি দেখেছি। কেন কেন এত বৈষম্য? ওরা কি মানুষ না? দুঃখ করিস না দেবী, দুঃখ করিস না। আরে বাবা তুই আমি কি করতে পারি বলতো? আরে এ তো সবই মানুষের কর্মফল। যাকে বাধ্য সব কথা। এবার বলতো তুই সারাটা দিন কোথায় ছিলি? হঠাৎই লোকমুখে খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, ছুটলাম সেখানে। সেখান থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তারপর খবর পাঠানো হলো তাদের পরিবারের কাছে। তুই শুনলে অবাক হয়ে যাবে দাদা ভাই, 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও লোকাল থানা কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আমি যে কেন হাসছি এর উত্তরটা তোকে কিন্তু আমি ভরে দেবো। আচ্ছা তারপর 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 হাঁটতে শুরু করলাম বাড়ির পথে। হঠাৎ চাটুজ্যেদের পুরো বাড়ির সামনে এসে আমার পা দুটো থমকে গেল। গিয়ে দেখলাম বাড়ির ভিতরে একটা আলো জ্বলছে। তাই আমি অতি সন্তর্পণে চাটুজ্যেদের বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তুই চাটুজ্যেদের বাড়িতে গিয়েছিলি? কিন্তু কেন? দাদা দেবী চাটুজ্যদের বাড়িতে যাওয়া তোর একদম ঠিক হয়নি। আচ্ছা, আমার চাটুজ্যদের বাড়ি যাওয়া নিয়ে তুই এরকম চমকে উঠলি কেন? ভয়ে দেবী ভয়ে। আরে বাবা এখানকার সবাই জানে ওই বাড়িতে ভূত বাস করে। তুই ঠিক বলেছিস দাদা ভাই, মানুষ ভূত। মানুষ ভূত? তারপরে মানে আমি ভীষণ টায়ার্ড, এবার একটু ফ্রেশ হয়ে নি, তারপর বাবা মার ঘরে গিয়ে বসবো। জানিস দাদা ভাই, এই পৃথিবীতে তোকে আর আমাকে একা করে দিয়ে অনেকদিন আগেই চলে গেছে। আজকে আজকে বাবা মার সাথে আমি জমিয়ে ঝগড়া করবো দাদা ভাই, আজ আমি জমিয়ে ঝগড়া করবো। না না, আমার বোনটাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেবো না, কিছুতেই যন্ত্রণা পেতে দেবো না। কারণ সব ধরনের যন্ত্রণার আগুনে ওকে আমি কিছুতেই তিলে তিলে পড়ে মরতে দেবো না। আমার যত কষ্টই হোক, আমার যত যন্ত্রণায় হোক, কিন্তু আমার যন্ত্রণা আমার কষ্ট কে বুঝবে কে? আমি যে একলা পথের প্রতীক হয়ে চলেছিল, একলা পথের প্রতীক হয়ে চলেছে, কিন্তু এই সময় মনে হচ্ছে কেউ যেন আমাকে পেছন থেকে আমার নাম ধরে ডাকছে। মহিম বাবু, কে? আজ কিন্তু পারমিশন না নিয়েই ভেতরে চলে এসেছি। এত রাতে আমার বাড়িতে আসার কারণটা জানতে পারি? ওই যে কারণ ছাড়া সুন্দরী রায়চৌধুরী কারোর বাড়িতে আসে না, কথা এসেছিলাম একটা কাজে, আর অ্যাক্সিডেন্টের জন্য রাস্তায় প্রচন্ড জ্যাম, তাই আপনার বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। বেশি সময় নেব না। এই নিন ধরুন, আগামী পরশু আমার হাসি খুশি অনাথ আশ্রমে একটা স্মরণ সভার আয়োজন করেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। স্মরণ সভা? হ্যাঁ, স্মরণ সভা। জানেন মহিম বাবু, গত 3 মাসে 3টে খুন হয়। রামলাল সিং, উদ্দিন আহমেদ আর আনন্দমোহন বাগচি। আর এই 3জনই ছিল কলকাতার বিখ্যাত বিজনেসম্যান। আর আশ্চর্যজনকভাবে এই 3জনই আমার আশ্রমে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছে। জানেন মহিম বাবু, খুন হবার পর আমি ওর পরিবারের কাছে গিয়ে জানতে পারি যে খুন হবার কিছুদিন আগে থেকেই ওরা ফোনে হুমকি পেতে শুরু করেছিল। এই বড় দায়। নামেই অজানা অচেনা সম্পর্ক রেখে কি লাভ সঞ্চারী দেবী? বিরাট লাভ। সঞ্চারী দেবী, অজানাকে জানা আর অচেনাকে চেনা হয়ে গেলে তো জীবনের চাওয়া পাওয়া শেষ হয়ে যায়, তাই না মহিম বাবু? বাবু এখনো এখনো আপনার কাছে আমি সেই পরোপকারী বাবু হয়ে রয়ে গেলাম। একটা সত্যি কথা বলবো, আপনাকে বাবু মশাই বলে ডাকতে আমার ভীষণ ইচ্ছা করে, কিন্তু আপনি নামের প্যারাজলটা যে আমার পা দুটোকে দমিয়ে রেখে দিয়েছে। সঞ্চারী তুমি আগামী পরশু বিকেল 3টে, মনে থাকে যেন, আশা চাই কিন্তু। চলি, নমস্কার। সঞ্চারী দেবী,
আমার স্ত্রী যোগমায়া রোজ সন্ধ্যাবেলায় ধুনুচি হাতে নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ধুনুর গন্ধ ছড়িয়ে দিত। শিবু আর রশ্মি উঠানে তালপাতার চাটায় হেলিকানের আলো পড়তে বসত। হারিয়ে গেল সেই সব সোনালি দিনগুলো, কোথায় যেন হারিয়ে গেল। হঠাৎ একটা কালো বৈশাখীর ঝড়ে সব লন্ড ভন্ড হয়ে গেল। বাবা, এই না হলে উপযুক্ত বাপ। সন্ধ্যে নামতে তো সাই না, বোতলের ছিপি খুলে ফেলেছে। তা বাবা, কত রাত পর্যন্ত মানে ফুর্তি চলবে? কি বললি শিবু? আমি ফুর্তি করছি? না 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 না, তুমি কেন ফুর্তি করবে গো বাবা? তুমি তো মনের দুঃখে মদ খাচ্ছ শিবু। তাই আজ থেকে আমিও মদ খাবো না। তোমার মতো কাপুরুষ বাপের অনুরোধে দুর্নীতি করে অভাবের তাড়নায় আমাকে লেখাপড়া পর্যন্ত ছেড়ে দিত। এই স্বপ্ন ভাঙা হৃদয়ে সান্ত্বনার বলে দিত। আজ থেকে আমিও মদ খাবো গো বাবা, আমিও মদ খাবো। রশ্মি, এই রশ্মি। রশ্মি এখানে নেই, আজকে কোনোদিন এখানে আসবে না। কেন রে বাবা? রশ্মি হঠাৎ বর্ষার সময় থেকে একটা বন্ধ করে দিল কেন? নিশ্চয় ওই কাল সাপটা আমার পর রশ্মিকে ছবল দিতে। ছি দাদা, ছি। নোংরা কথা বলতে তোর বিবেকে বাঁধলো না? ছোট বোন হয়ে কত খাটিয়ে তোদের কলেজ পাস করার ভালো প্রতিদান দিলি রে দাদা। তুই জানতে চেয়েছিলি না কেন আমি এখানে আছি না? তাহলে শোন, বাচ্চা চাই না আমি এখানে আছি। ও তাই বুঝি? তাহলে এবার থেকে ঠিক বন্ধ হবার পর বাচ্চা যাবে তোর কাছে। দাদা! ছুটিয়ে তোর মুখটা রপ্পা করে দেবো রে জানোয়ার। এই জুতোটা ঘুরিয়ে তোমার কালে পড়তে পারে বাবা। এত নিচে নেমে গেছিস? তোমার বাপ বেটিতে এতটা উপরে উঠে গেছে যে আমাকে নিচে নামতে বাধ্য হলো। তোদের সাথে ভাগ বসার মতো সময় আমার নেই। এনে টাকা আমাকে এক মতো মদ এনে আমি কেটে পড়ি। এই শিবু, তুই তো বেকার, তাহলে টাকা তুই কোথায় পেলি? সেই বৈপ্লবটা চার মতো আমার প্রতি কোনো কর্তব্য তুমি করনি বাবা। শুধুমাত্র জন্মদিনেই বাবা হওয়া যায় না। এই রেসি, তুই দাঁড়িয়ে দেখছিস কি? যা মশা নিয়ে আয়। ছোট বোন হয়ে আমি তোর জন্য মদ আনতে পারবো না দাদা। বেশ, এবার তাহলে আমার ব্যবস্থা আমিই করে নিচ্ছি। শোনো বাবা, তোমাদের একটা কথা বলার ছিল। আমি একটা কাজ পেয়েছি আর আমি বেকার নই। তাই আজ থেকে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি রে বাবা। আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাদা শোন। ডাকিস না রশ্মি, ওকে তুই আর ডাকিস না। ওরে ও যে আর ফিরবে না রে। আজ থেকে 22 বছর আগে একটা ঝড়ে আমার সংসারটা শেষ হয়ে গিয়েছিল রে রশ্মি। আজ আবার সেই ঝড় ফুটিয়ে উঠেছে। ওই যে প্রকাণ্ড আম গাছটা দেখছিস রশ্মি, চাঁদোয়ার মতো নিচের ডালপালাগুলো সব ছড়িয়ে রেখেছে। তাতে ধরেছে নতুন মুকুল। আষাঢ়ে ওই আম পাকে, কিন্তু তার আগেই যদি ঝড়ের তাণ্ডবে মুকুলগুলো ঝরে যায় তাহলে ঝরে গেল রে রশ্মি। আবার এই ভোলানাথ তত্ত্বিদারের একটা মুকুল আর ঝরে গেল। 22 বছর আগে আরো একটা মুকুল এইভাবে ঝরে গিয়েছিল রে। শুধু আমার জন্য রশ্মি, শুধু আমার জন্য। সেই যন্ত্রণা বলতে আমি হাতে তুলে নিয়েছিলাম এই মদের মতো। এই মদই আমার সংসারটাকে শেষ করে দিল। বাবা, ও বাবা, তাহলে তুমি মদ খাওয়া ছেড়ে দাও না বাবা। রশ্মি, কথা দাও, কথা দাও বাবা, তুমি আর কোনোদিনও মদ খাবে না। কথা দাও বাবা। রশ্মি, কি হলো বাবা? তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? কথা দাও, তুমি আর কোনোদিনও মদ খাবে না। আমি তোকে কথা দিলাম রে মা, তোর এই পাপ আর কোনদিন এই মদ খাবে না রে মা। বাড়ি
বাড়ি যাচ্ছি রে মা, বাড়ি যাচ্ছি। তুই বেশি দেরি করিস না। জল ফুটিয়ে চালগুলো আমি হাঁড়িতে ঢেলে দেব। রাতের বেলায় ঝুঁকছি করে দাওয়ায় বসে বাপ পেটিতে ভাত খাবো রে মা। অনেক দিন পর সাথে বসে ভাত খাবো রে মা। এই দিনটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। ও ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছে। এই কথা যদি আমি বাচ্চাকে বলি, বাচ্চা তো আনন্দে পাগল হয়ে যাবে। আমি যে তোর জন্য অনেকদিন আগে পাগল হয়ে গেছিল। সেদিন আমার তুই আবার এসেছিস, সেদিন বাচ্চার ক্যালানির কথা ভুলে গেছিস। না ভুলিনি, ওই জন্য কেঁদেছি বদলা নিতে। আজ বাদশাহের বস্তি পুরো ফাঁকা। এই বস্তি আজ আমি রাজা। তাই সেদিন বাদশার থেকে যেভাবে সুন্দর ভিডিও নেচে বাবুদের মন ভরিয়েছি, ঠিক আজ তেমনি নাচবি। আর আমি অনুরোধ করবো তোর বাচ্চা জন্ম দিয়ে তোর বাচ্চা তোকে ঠিকঠাক মানুষ করতে পারেনি, তাই আজ আমি তোকে মানুষ আর শিক্ষা দেবো। আপনি আমাকে বাঁচান। বাঁচাবো ওর হাত থেকে তোমাকে বাঁচাতেই তো আমি এখানে এসেছি। মানে সত্যি মাই তত্ত্বই না জানো, মানে এই যে বাবা, ওর সাথে কোন সিনেমার শুটিং করছিলে? ছোট থেকে কি ফ্যান্সি কাপড়ের সিনেমা দেখো তো নাকি? এই সারা দু নম্বরই মা, পথ এখান থেকে, নইলে সারা এখানেই জেলে রেখে দেবো। বলিস কি রে? জায়গায় মারবো না, শুধু থলিলটা থাকবে, ভেতর থেকে দামটা বলো হলি হলি বল। তুই রাবণ বাকি মোটা এদিক ওদিক ধরিয়ে দেখে দিচ্ছি সব কিছু দেখার জন্যে। আর একটা মতো এখন শুধু তোকে দেখে তোকে মহাভারতের ঠকুনি আর রামায়ণের মন্ত্রলাল। আমি যেখানে মাথা গলাই ওই কুরুক্ষেত্র নইলে লঙ্কা। ডুবে আসছে, হয়ে যাচ্ছে। আরেকটু বলেই রাত মতে রাত, আর সেই রাতে খবরের বুকে পা পড়লে আমার আমি রাতের রাতে লাগুন তো কাঁপিয়ে দেবো রে থালা। এই খবরের বুকটা থালা এবার আমি থল থল তুলে কাঁপিয়ে দেবো। অনেকক্ষণ তো তুমি হিয়াটি করে কথা বলছো, সত্যি কথা বলো তো তুমি কে? একটা মরে যাওয়া মানুষ। হ্যাঁ গো, একটা দাদা বল পাখি ওই সীমান্তের কাঁটাতার পক্ষে অদক্ষ বালিকোনা সহ দানা ধাপটাতে তোলে যেটি এই মত্ত নিলে কেন জানো? একটু শান্তি আশ্রয় এলো, একটু নেই 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 তো শান্তি নেই। এই খেলা লেবলা বাদে মেশালা সব শান্তি কেড়ে নিয়েছে। শান্তি পাবি না, তোকে শান্তি দিতে পারে একজন।